প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই আন্তরিকভাবে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের দশম শ্রেণীর ভূগোল পাঠ্যক্রমের অন্তর্গত আঞ্চলিক ভূগোল থেকে ভারতের জলবায়ুর ওপর একটি বিস্তৃত আলোচনা বোর্ড ওয়ার্কের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপনা করব এবং পরবর্তীকালে এই অধ্যায় থেকে সম্পূর্ণ নোটসটি তোমাদের সামনে তুলে ধরবো। কাজেই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। চলে আসি মূল আলোচনায়। ভারতের জলবায়ু নিয়ে বিস্তৃত আলোচনার পূর্বে একটু তোমাদের জানাই না, ভারত হচ্ছে ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। এর বিস্তৃতি সুবিশাল হওয়ায় জলবায়ুর মধ্যেও আঞ্চলিক বৈচিত্র্য পরিলক্ষিত হয়। মৌসুমী বায়ু ভারতের বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতাকে নিয়ন্ত্রণ করে। ভারতের অর্থনীতি মৌসুমী বায়ুর উপরই অনেকাংশে নির্ভরশীল, তাই জন্য ভারতকে না মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়। এবার আমরা চলে আসবো ভারতের জলবায়ু অঞ্চলকে দুটি ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ আমরা দেখে নেব। তাহলে কি কি ভাগ না, একটা হচ্ছে ক্রান্তীয় জলবায়ু অঞ্চল আর একটা হচ্ছে মহাদেশীয় জলবায়ু অঞ্চল। ক্রান্তীয় জলবায়ু অঞ্চলকে আরো 6টি ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ আমরা দেখে নেব। কি কি ভাগ আমরা পেলাম? অত্যাধিক বৃষ্টিযুক্ত অঞ্চল, অধিক বৃষ্টিযুক্ত অঞ্চল, মধ্য বৃষ্টিযুক্ত অঞ্চল, কোঙ্কণ উপকূল অঞ্চল, মালাবার উপকূল অঞ্চল, তামিলনাড়ুর উপকূল অঞ্চল। তাহলে ক্রান্তীয় জলবায়ু অঞ্চলকে এই 6টি ভাগে ভাগ করা যায়। এবার চলে আসবো মহাদেশীয় জলবায়ু অঞ্চলের ভাগ নিয়ে। মহাদেশীয় জলবায়ু অঞ্চলকে তাহলে এই 5টি ভাগে ভাগ করা যায়। হিমালয়ের অধিক বৃষ্টিযুক্ত অঞ্চল, উত্তর পশ্চিমের মধ্যম বৃষ্টিযুক্ত অঞ্চল, শুষ্ক নিম্ন অঞ্চল, মধ্যম বৃষ্টিযুক্ত অঞ্চল, অন্তর্বর্তী পরিবর্তনশীল অঞ্চল। তাহলে এই ছিল ভারতের জলবায়ুর শ্রেণীবিভাগ। এবার চলে আসবো ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য নিয়ে। মৌসুমী বায়ুর ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য রয়েছে না, মৌসুমী বায়ুর অত্যাধিক প্রভাব, নাকি ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব সর্বাধিক। ঋতু পরিবর্তন, বৃষ্টিপাতের বন্টন, বায়ু প্রবাহ, উষ্ণতার পরিবর্তন প্রভৃতি মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপরই নির্ভর করে। 2 পয়েন্ট রয়েছে ঋতু পরিবর্তন, নাকি ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতু পরিবর্তন। মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপর ভিত্তি করে ভারতের 4টি ঋতু চক্রাকারে আবর্তিত হয়। কি কি? গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল এবং শীতকাল। ঠিক আছে। এবং শীতের পরে রয়েছে নাতিদীর্ঘ হেমন্ত ও বসন্তকাল। 3 দাগের পয়েন্ট রয়েছে বৃষ্টিপাতের অসম বন্টন। ভারতের মোট বৃষ্টিপাতের 90%ই ঘটে মৌসুমী বায়ুর প্রভাবে। যেহেতু এই বায়ু সব স্থানে সমানভাবে বিচরণ করে না, তাই বৃষ্টিপাতের আঞ্চলিক বৈষম্য প্রকট। উত্তর পূর্ব ভারতে যেখানে গড় বৃষ্টিপাত 300 থেকে 350 সেমি, সেখানে মধ্য ভারতে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 100 থেকে 150 সেমি এবং রাজস্থানে তো 25 সেমিরও কম। 4 পয়েন্ট কি রয়েছে? অনিশ্চিত ও অনিয়মিত বৃষ্টিপাত। না, মৌসুমী বায়ু খামখেয়ালি প্রকৃতি, এটা আমরা আগেই জেনেছি। ভারতের বিভিন্ন অংশে সব বছর সমানভাবে বৃষ্টিপাত হয় না। কখনো অতি বছর বন্যা, আবার কখনো অনাবৃষ্টির কারণে কি হয়? খরা হয়। মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমন অত্যন্ত অনিশ্চিত। 5 পয়েন্ট কি রয়েছে? আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। ভারতে মৌসুমী বায়ুর আগমনে গ্রীষ্মকালে বৃষ্টি হয়, ফলে বাতাসে আর্দ্রতা এই সময় বেশি থাকে। শীতকালে মৌসুমী বায়ু স্থলভাগ থেকে প্রত্যাগমন করে বলে জলবায়ু শুষ্ক প্রকৃতির হয়। এবার চলে আসবো ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক সমূহ নিয়ে। নিয়ন্ত্রক সমূহ কি কি রয়েছে? অক্ষাংশ না, কর্কটক্রান্তি রেখা ভারতের প্রায় মাঝখান দিয়ে বিস্তৃত, এটা আমরা জানি। তাই অক্ষাংশ অনুসারে ভারতের দক্ষিণাংশে ক্রান্তীয় অঞ্চল এবং উত্তরাংশে উপক্রান্তীয় এবং হিমালয় সংলগ্ন এলাকা নাতিশীতোষ্ণ অঞ্চলের অন্তর্গত। অর্থাৎ দক্ষিণাংশের তুলনায় উত্তরাংশে উষ্ণতা অনেকটা কম, সেটা আমরা জানি হিমালয় পর্বত অবস্থানের কারণে। 2 দাগে কি পয়েন্ট রয়েছে না, উচ্চতা। না, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু উষ্ণতা হ্রাস পায়। প্রায় 1000 মিটার উচ্চতা 6.46 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়, এটা আমরা আগে জানি। সুউচ্চ হিমালয় পর্বত অঞ্চল এজন্য চিরকাল চির তুষারোপিত থাকে। অধিক উচ্চতার জন্য দিল্লির তুলনায় সিমলার কিন্তু উষ্ণতা কম। পরের পয়েন্ট কি রয়েছে? পর্বতের অবস্থান। পর্বত ভারতের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে, বায়ু প্রবাহকে বাধা দেয় এবং বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। ভারতের উত্তরে সুউচ্চ হিমালয় পর্বতের অবস্থানের জন্যই শীতকালের মধ্য এশিয়ার অতি শীতল বায়ু ভারতে প্রবেশ করতে পারে না। মৌসুমী বায়ু হিমালয়ের দক্ষিণ ঢালে বাধাপ্রাপ্ত হয়ে প্রবল বৃষ্টিপাত ঘটায়, একেই আমরা মৌসুমী বিস্ফোরণ বলে থাকি। সমুদ্রের অবস্থান পরবর্তী পয়েন্ট। না, দক্ষিণ ভারতে 3 দিক সমুদ্র বেষ্টিত হওয়ায় উপকূলের জলবায়ু সমভাবাপন্ন এবং ঘূর্ণবাতের ফলে ওখানে প্রবল বৃষ্টিপাতেরও সৃষ্টি হয়। 5 নম্বর পয়েন্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, মৌসুমী বায়ু। ভারতের জলবায়ুর সর্বাধিক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হচ্ছে মৌসুমী বায়ু। উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, ঋতু পরিবর্তন প্রভৃতি মৌসুমী বায়ু দ্বারাই নিয়ন্ত্রিত হয়।
এবার চলে আসবো ভারতের প্রধান প্রধান ঋতু, অর্থাৎ ঋতুভিত্তিক যে ভাগ, অর্থাৎ গ্রীষ্মকাল, শরৎকাল, বর্ষাকাল এবং শীতকাল নিয়ে। গ্রীষ্মকাল অর্থাৎ মার্চ মাস থেকে জুন মাস। না, মার্চের শেষ ভাগ থেকেই দক্ষিণ গোলার্ধে সূর্য তীর্যকভাবে কিরণ দিতে থাকায় উষ্ণতা হ্রাস পেতে থাকে এবং উত্তর গোলার্ধে সূর্যরশ্মির লম্বভাব পতনের প্রভাবে এখানে ভারতের তাপমাত্রা আস্তে আস্তে কি বাড়তে শুরু করে। মে মাসে সূর্য উত্তরে ক্রমশ কর্কটক্রান্তি রেখা সরে যায়, ফলে উত্তর গোলার্ধে উষ্ণতা আরো বেড়ে যায়। মে মাসে মধ্যপ্রদেশ ও গুজরাটের গড় তাপমাত্রা প্রায় 38 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। রাজস্থানের মরু অঞ্চলে তাপমাত্রা বেড়ে গিয়ে দাঁড়ায় 48 ডিগ্রি সেন্টিগ্রেড বা তারও বেশি। তবে উপকূল অঞ্চলে সমুদ্র সন্নিকটের জন্য উষ্ণতা এতটা বাড়ে না এবং উত্তর পশ্চিম ভারতে প্রচন্ড উষ্ণতার জন্য দিনের বেলা গরম বাতাস লু প্রবাহিত হয় এবং গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে কালবৈশাখী, বিহার উড়িষ্যায় আঁধি, অসমে বারদৈছালা এবং কেরালায় আম্রবৃষ্টি হয়। এবার চলে আসো বর্ষাকাল নিয়ে। বর্ষাকালে কখন ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করে সেটা তোমাদের চিত্র সহ আমি দেখাচ্ছি। চলে এসেছি আমরা বর্ষাকালে কখন মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে, অর্থাৎ ভারতের ভূখণ্ড ছুঁয়ে, সেটা নিয়ে একটি বিশ্লেষণ দেবো। গ্রীষ্মকালে ভারতীয় উপদ্বীপ অঞ্চলে যে গভীর নিম্নচাপের সৃষ্টি হয় তার দ্বারা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুটি শাখায় বিভক্ত হয়। একটি শাখা হচ্ছে আরব সাগরীয় শাখা আর অপর একটি শাখা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। আরব সাগরীয় শাখা কি হচ্ছে না, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর এই শাখাটি আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে পশ্চিমঘাট পর্বতমালা, অর্থাৎ ঠিক এই জায়গাটা পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম দিকে এই অংশটাতে বাধা পায় এবং বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত ঘটায়। আর ঠিক এর পূর্ব ঢালে অর্থাৎ সেই অংশে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়। এবার চলে আসবো বঙ্গোপসাগরীয় শাখা। না, কি বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে এই বায়ু পূর্ব হিমালয় ও পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে বাধা পায়। ফলে ওই অঞ্চলে যে পূর্ব হিমালয় এবং পূর্ব হিমালয়ের পার্বত্য অঞ্চলে বাধা পাচ্ছে, অর্থাৎ মেঘালয়, গারো, খাসি, জয়ন্তী, আমরা প্রত্যেকেই জানি মৌসিন নামে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। তারপর হচ্ছে চেরাপুঞ্জি, শিলং হচ্ছে বৃষ্টিছায়া অঞ্চল, ঠিক ওই জায়গাটাতে বাধাপ্রাপ্ত হয়। তার পরবর্তীকালে অসম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যে বৃষ্টিপাত ঘটায়। তো এইভাবে বর্ষাকাল ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। এবার চলে আসবো শরৎকাল নিয়ে। শরৎকাল না, বার্ষিক আপাত গতি অনুসারে এ সময় সূর্য বিষুব রেখার পেরিয়ে মকর ক্রান্তি অর্থাৎ দক্ষিণ গোলার্ধের দিকে সরতে থাকে। ফলে এ সময় উত্তর গোলার্ধের স্থলভাগের ওপর উচ্চচাপ এবং ভারতীয় মহাসাগরের জলভাগের ওপর নিম্নচাপ বিরাজ করে। এই কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত থেকে প্রত্যাবর্তন করে। এই যে প্রত্যাবর্তনের তারিখগুলো এখানে লেখা রয়েছে না, এই প্রত্যাবর্তনকারী বায়ুর প্রভাবে ভারতীয় উপকূল অঞ্চলে মাঝে মাঝে ঘূর্ণিঝড় সহ বৃষ্টিপাত হয়। একেই সাইক্লোন বা পশ্চিমবঙ্গে যেটাকে আশ্বিনের ঝড় বলা হয়। এবার চলে আসবো শীতকালে। শীতকালের জন্য এই ড্রয়িংটা দরকার, তাই জন্যই আমি রেখে দিলাম। এই সময় সূর্য দক্ষিণ গোলার্ধে থাকায় সূর্যরশ্মি দক্ষিণ গোলার্ধের ওপর লম্বভাবে পড়ে, উত্তর গোলার্ধে তির্যকভাবে পড়ে। তাই কি না, মধ্য এশিয়ার শীতল বায়ু ভারতে কিন্তু প্রবেশ করার চেষ্টা করে কিন্তু প্রবেশ করতে পারে না, কারণ হিমালয় পর্বতমালা অবস্থানের কারণে। তো উত্তর পশ্চিম ভারতে তামিলনাড়ুর উপকূল, তামিলনাড়ু যে উপকূল রয়েছে, অর্থাৎ যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে 15ই ডিসেম্বর বর্ষা হচ্ছে, মৌসুমে প্রত্যাবর্তন করছে, এই সময় এই উপকূলটাকে বলা হয় করমণ্ডল উপকূল। এই করমণ্ডল উপকূলে কিন্তু শীতকালে বৃষ্টি লক্ষ্য করা যায়। ঠিক আছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণেও ভারতে শীতকালে বৃষ্টিপাত হয়। এবার আমরা চলে আসবো কোপেনকৃত ভারতীয় জলবায়ু শ্রেণীবিভাগ নিয়ে, যেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই ডায়াগ্রামটা একটু তোমাদেরকে ভালো করে বোঝাতে হবে, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখো, প্রথমে আমি বোঝাবো হচ্ছে AMW। এই যে AMW মানে কি, ক্রান্তীয় অতি আর্দ্র মৌসুমী অঞ্চল বা হচ্ছে অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এটা কোথায় দেখতে পাবো না, দেখতে পাবো হচ্ছে গোয়া, কেরালা রাজ্যের উপকূল, পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢাল, মেঘালয়, মিজোরাম। এই যে AMW, মেঘালয়, মিজোরাম, মণিপুর, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে AMW দেখতে পাবো। আর এর বৈশিষ্ট্য কি বলতে পারি না, বার্ষিক তাপমাত্রা 18 ডিগ্রি থেকে 29 ডিগ্রি সেলসিয়াস এবং মোট বৃষ্টিপাতের পরিমাণ 300 সেমি বা তারও বেশি। এর পরবর্তী পয়েন্ট আছে হচ্ছে AW যে এই যে AW আমরা কোথায় দেখতে পাবো না, গুজরাট, মহারাষ্ট্র, ছত্তিশগড়, তারপর হচ্ছে ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে। এখানকার কি বৈশিষ্ট্য আমরা বলতে পারি না, আর AW মানে হচ্ছে ক্রান্তীয় সাবানা অঞ্চল। ঠিক আছে, বার্ষিক তাপমাত্রা 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ 150 থেকে 200 সেমি, গ্রীষ্মকাল অতি উষ্ণ, শীতকাল ও শুষ্ক প্রকৃতির। ঠিক আছে, এর পরের পয়েন্ট হচ্ছে AS আমরা দেখতে পাচ্ছি এই যে এখানটাতে
ভারতের করমণ্ডল উপকূল অর্থাৎ তামিলনাড়ু উপকূল অঞ্চলে একমাত্র এস জলবায়ু দেখতে পাবো। এখানকার কি বৈশিষ্ট্য বলবো না, তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ 100 থেকে 150 সেমি, গ্রীষ্মকাল প্রায় শুষ্ক এবং শীতকালেই বেশি বৃষ্টিপাত হয়। পরবর্তী পয়েন্ট হচ্ছে বিএসএইচডাব্লিউ, এই যে বিএসএইচডাব্লিউ, আর একটা বিএসএইচডাব্লিউ হচ্ছে এই যে বিএসএইচডাব্লিউ কি না, পশ্চিম রাজস্থান এবং পশ্চিমঘাট পর্বতমালার বৃষ্টিছায়া অঞ্চল। বার্ষিক বৃষ্টিপাত তাপমাত্রা আর কি 5 ডিগ্রি থেকে 48 ডিগ্রি সেন্টিগ্রেড, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 12.5 থেকে 30 সেমি বা তারও কম বা হালকা বেশি, ওই একই প্রায়। এবং এর পরের পয়েন্ট হচ্ছে, আর এই পয়েন্টটাকে বিএসএইচডাব্লিউ কে বলা হয় উষ্ণ মরু অঞ্চল। পরের পয়েন্ট ডিএফসি। ডিএফসি কোথায় দেখতে পাবো, এই যে ডিএফসি। ডিএফসি আমরা কোথায় দেখতে পাচ্ছি না, অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব আসাম, তারপরে হচ্ছে সিকিম, এই অঞ্চলে। তা এখানে বার্ষিক তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 300 সেমি। এর পরের পয়েন্ট হচ্ছে সিডাব্লিউজি। সিডাব্লিউজি এই যে উত্তর পূর্ব ভারতের সমভূমি অঞ্চল, বিস্তৃত অঞ্চলটাকেই বলা হয় সিডাব্লিউজি। এখানকার বার্ষিক তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ 200 সেমি থেকে 50 সেমি পর্যন্তও হয়ে থাকে। বৃষ্টিপাত প্রধানত এখানে গ্রীষ্মকালে হয়। পরের পয়েন্ট কি, ই অঞ্চল। ই হচ্ছে শুষ্ক অঞ্চল, মানে শীতল পার্বত্য অঞ্চল, এই যে এই অঞ্চলটা। না বার্ষিক তাপমাত্রা শীতকালে প্রায় হিমাঙ্কের কাছে এবং গ্রীষ্মকালে বড়জোর 15 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 75 সেমি। তো এই ছিল কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ। তোমাদের আশা করি কোনো পয়েন্ট নিয়ে কোনো রকম অসুবিধা নেই। তো এবার আমরা সরাসরি নোটসে চলে আসব। ভারতের জলবায়ু ভূমিকা হিসাবে প্রথমেই লেখা রয়েছে, যেগুলো বলেছিলাম বোর্ডে আলোচনা করেছিলাম। তারপর কি রয়েছে না, ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্য। কি কি পয়েন্ট রয়েছে না, রয়েছে মৌসুমি বায়ুর অত্যাধিক প্রভাব, রয়েছে ঋতু পরিবর্তন, রয়েছে বৃষ্টিপাতের অসম বন্টন, আর কি রয়েছে আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। তো এই ছিল ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য। এবার চলে আসবো ভারতের জলবায়ু নিয়ন্ত্রক সমূহ নিয়ে। কি কি নিয়ন্ত্রক সমূহ রয়েছে না, অক্ষাংশের পরিপ্রেক্ষিতে অবস্থান, রয়েছে ভূমির উচ্চতা, পরের পয়েন্ট রয়েছে মৌসুমি বায়ু, এবং পরবর্তী পয়েন্ট রয়েছে পর্বতের অবস্থান। চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। এবং শেষ পয়েন্ট ভারতীয় জলবায়ু নিয়ন্ত্রক সমূহের সমুদ্র থেকে দূরত্ব। তোমরা ধীরে সুস্থে এখান থেকে পড়ে নিও। ভারতের জলবায়ু ঋতুকালীন বৈশিষ্ট্যের মধ্যে কি কি কাল রয়েছে, গ্রীষ্মকাল, রয়েছে বর্ষাকাল, রয়েছে শরৎকাল এবং শীতকাল। প্রথমে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল নিয়ে বিস্তৃত বিবরণ তোমাদের বোর্ডে আমি আগেই বুঝিয়েছি, এখানে সেটি ডিটেলসে লেখা রয়েছে, তোমরা পড়ে নেবে। এই ডায়াগ্রামটা একটু দেখো, বোর্ডে দেখিয়েছি অলরেডি। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের তারিখ লেখা রয়েছে বাঁ দিকেরটায়, অর্থাৎ এইটাতে। আর এইটাতে কি রয়েছে না, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাগমনের তারিখ, অর্থাৎ কবে ফিরে যায়। রয়েছে বর্ষাকাল। বর্ষাকালের ডায়াগ্রাম মেনলি এটা। বর্ষাকালে দুটি শাখা রয়েছে, একটি আরব সাগরীয় শাখা, যেটা নিয়ে বিস্তৃত বিবরণ আমি আগেই দিয়েছি, এবং রয়েছে অপর শাখাটি কি না, বঙ্গোপসাগরীয় শাখা। এই যে বঙ্গোপসাগরীয় শাখা নিয়ে বিস্তৃত বিবরণ লেখা রয়েছে পয়েন্ট করে, 1 নম্বর 2 নম্বর পয়েন্ট করে। পরের পয়েন্ট কি রয়েছে না, শরৎকাল। শরৎকাল নিয়ে আগেও বলেছি, যখন আশ্বিনের ঝড় দেখা যায়, অর্থাৎ মৌসুমী বায়ু এখান থেকে তখন প্রত্যাবর্তন করে। তো এইটা ছিল হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা বর্ষাকালের মধ্যে। এবার আমরা চলে এসেছিলাম শরৎকালে। এরপরে রয়েছে শীতকাল, অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মান্থ। মকরক্রান্তির দিকে সূর্য সরে যায়, ভারতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। এই নিয়ে তো বিস্তৃত বিবরণ আগেই বলেছি। আরও একটি পয়েন্ট আর একবারও বলে রাখি, তামিলনাড়ু উপকূলেই কেবলমাত্র শীতকালে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথম পয়েন্ট রয়েছে ঋতু পরিবর্তন, পরের পয়েন্ট দেখো বৃষ্টিপাত, তার পরবর্তী পয়েন্ট অনিয়মিত বৃষ্টিপাত, তার পরবর্তী পয়েন্ট বৃষ্টিপাতের ছেদ, তার পরবর্তী পয়েন্ট আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীত, এবং তার পরবর্তী পয়েন্ট রয়েছে বায়ু প্রবাহ। আঁকাটিকু তোমাদের সামনে দেখিয়ে দিই ভালো করে, অলরেডি আমি বোর্ডে বুঝিয়ে দিয়েছি, তাই জন্য আশা করব কোনো রকম অসুবিধা তোমাদের এখান থেকে হবে না। পরবর্তী কি প্রশ্ন রয়েছে না, ভারতের গড় বৃষ্টিপাতের উপর নির্ভর করে যে বৃষ্টিপাত অঞ্চলে ভাগ করা যায়। কত বৃষ্টিপাত অঞ্চল না, প্রথম পয়েন্ট রয়েছে অত্যাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, পরবর্তী পয়েন্ট অধিক বৃষ্টিযুক্ত অঞ্চল, মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এবং সর্বশেষে রয়েছে অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। একটু বুঝিয়ে দিই আঁকাটাতে। এই যে তোমরা ডিপ নীল যেখানটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে 400 এর অধিক বৃষ্টিপাত হয়, অর্থাৎ
অত্যাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। পরবর্তী পয়েন্ট হচ্ছে যে আকাশী কালিতে যেটা রয়েছে 200 থেকে 400, সেখানে হচ্ছে অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। 3 পয়েন্ট যেখানে রয়েছে সবুজ কালার দেখতে পাচ্ছ, মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। 4 পয়েন্ট যেটা রয়েছে কমলা কালারের, অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এবং 5 পয়েন্ট যেটা রয়েছে অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। ঠিক আছে, আশা করবো তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এবার চলে আসবো অপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের কোপেনকৃত ভারতের জলবায়ু অঞ্চল নিয়ে। চলে এসেছি আমরা সরাসরি কোপেনের জলবায়ু অঞ্চল। প্রথম জলবায়ু অঞ্চল অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, যেটাকে AMW নিয়ে চিহ্নিত করেছেন বিজ্ঞানী কোপেন। এটা তোমরা আগেও বলেছি। ক্রান্তীয় সাবানা অঞ্চল, যেটাকে AW দিয়ে চিহ্নিত করা হয়েছে। গ্রীষ্ম ও শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, যেটি AS নামে পরিচিত। পরবর্তী পয়েন্ট শুষ্কপায় স্টেপস অঞ্চল, BSHW নামে পরিচিত। পরবর্তী পয়েন্ট উষ্ণ মরুভূমি অঞ্চল, যেটা BWHW নামে পরিচিত। পরবর্তী পয়েন্ট আর্দ্র উপক্রান্তীয় মৌসুমী অঞ্চল, নাতিশীতোষ্ণ মৃদু গ্রীষ্ম ও আর্দ্র শীতল অঞ্চল, যেটি DFC নামে পরিচিত। 7 কি পয়েন্ট রয়েছে আর্দ্র উপক্রান্তীয় মৌসুমী অঞ্চল, যেটি CWG নামে পরিচিত। পার্বত্য অঞ্চল, যেটি ই নামে পরিচিত। এইরকম আরও নোটস যদি তোমরা চাও তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি, এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে যাও সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।